আর এবার নজর রাখবো কোন দিকে, ছবি দেখাবো আপনাদের, আবারও হেলে পড়া বাড়ির ছবি দেখাবো। হ্যাঁ, একসাথে দুটো বাড়ির ছবি দেখতে পারবেন, যে দুটো বাড়ি হেলে পড়েছে। কোথায় ঘটনাস্থল? এবার না, এবার বাঘাযতীন বা ট্যাংরা বা অন্যান্য জায়গা নয়, এবার দেখাবো মহেশতলার ছবি। কিন্তু এই ছবি যে দেখছেন আপনারা, এই বাড়ি 8 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু একের পর এক বাড়ি নাকি হেলে পড়তে শুরু করে 1 বছর পর থেকেই। শুধু এখানেই শেষ নয়, আরো চাঞ্চল্যকর তথ্য রয়েছে। এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো সরকারি জমিতে তৈরি হয়েছে নাকি, আর এই সরকারি জমিতে তৈরি বাড়িগুলো অবৈধ বাড়ি। কিন্তু কিভাবে তৈরি হলো? এর কি কোনো বৈধ প্ল্যান আদৌ ছিল? এই প্রশ্নগুলো তো বারবার করে উঠতে শুরু করেছে। সমীর রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। সমীর, যে ছবি আমরা দেখছি সত্যি আতঙ্কিত হওয়ার মতো। এখানকার মানুষজন যারা, তারা কি বলছেন, এবং সরকারি জমিতে কিভাবে এই অবৈধ বাড়ি, কোনো বৈধ প্ল্যান ছিল আদৌ? দেখো, যে দুটো বাড়ি হেলে গেছে এটা দীর্ঘদিনের কেউ বলছে 5 বছর, কেউ বলছে 7 বছর, কেউ বলছে 8 বছর ধরে একইভাবে হেলে আছে, কিন্তু ওইখানে কোনো মানুষ বাস করে না। নিচে খালি যে পাঁচতলা বিল্ডিং গুলো আছে, সেই 5তলা বিল্ডিং এর নিচে দুটো খালি ভাড়া দেওয়া আছে, যারা ওখানে নিচে আছে। এবং যে দোকানগুলো আছে, এবং ওই লাইনে যে ভেস্টেড ল্যান্ড, যে রেলের জমি ছিল এবং সরকারি জমি, যে ভেস্টেড ল্যান্ড, না 5তলা 6তলা যে বিল্ডিং হয়ে আছে, নানা ওই পুরো লাইনেই পুরো ভেস্টেড ল্যান্ড হয়ে আছে। তারপরে এই দুটো যখন বিল্ডিং হলো, বিল্ডিং হেলে যাওয়ার পরে তখনও প্রশাসনের কিন্তু হুঁশ থাকলো না। প্ল্যান কোথা থেকে জমি বিক্রি করলো কে, কিনলো কে, কোনো কিছু কোনো দাগ নাম্বার, আমরা যখন খতিয়ে নাম্বার যখন সব আমরা দেখছি, তখনও কিন্তু কোনোভাবে আমরা কোনো কাগজপত্র পাইনি। শুধু কাগজে একটাই লেখা আছে ভেস্টেড ল্যান্ড। এবং এই দুটো জমি যখন, দুটো বিল্ডিং যখন হেলে আছে, সেই বিল্ডিং এ যখন পেছনের যে স্থানীয়রা যারা আছে, তারা বলছে আমরা আতঙ্কে রয়েছি, যদি বেশি কোনো কথা বলি তাহলে আমাদেরকে একটু সঙ্গে থাকো সমীর। স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটবে, ভয় পাচ্ছেন তারা। পড়ে গেলে আমাদেরই তো অসুবিধা হবে, মানুষ ক্ষতি হয়ে যাবে। এবার এই ক্ষতিপূর্ণটা কে দেবে? হ্যাঁ, ওই শুরু থেকে আবার 1 বছর পর থেকে দুটো বাড়ি হেলে গেছে। হ্যাঁ, দুটোই, এটাও অসুবিধাটা আমাদের হবে। পড়ে গেলে তাহলে আমাদের চুর হয়ে যাবে, কাকে জানাবো? আপনাকে জানাতে গেলে কারোর সঙ্গে জানাতে হবে, কাউকে বলতে যাবো, আমাদের আওয়াজ উঠবে না। আচ্ছা, উঁচু উঠবে না আমাদের, কারণ আমাদের উঁচু অনেক উঁচু আছে। আবারও সমীরের কাছে যাব। সমীর, এই গোটা ঘটনায় প্রশাসন কি বলছে এখন? মহেশতলা পৌরসভার যে চেয়ারম্যান আছে দুলাল চন্দ্র দাস, উনি যখন খবরটা পাওয়ার পর উনি সঙ্গে সঙ্গে বিল্ডিং যে ইঞ্জিনিয়ার আছে তাদেরকে গিয়ে মাপজোপ করার পরে তাদেরকে বলে দিয়ে এসছে, নিজেরা ভেঙে নিন, যদি না ভাঙেন তাহলে আমরা আইনি ব্যবস্থা নেবো। তারপরে মহেশতলায় ওখানকার মিডিয়াপুর বিধানসভার যে বিধায়ক আছে, উনি তো একটাই কথা গায়ে ঝেড়ে দিলেন, উনি বলে দিলেন চেয়ারম্যান এবং কাউন্সিলর ওরা জানে, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। উনি দায় সারা। তারপরে মিডিয়াপুর জুড়ে এরকম কাজ হচ্ছে, বেআইনি বিল্ডিং, বেআইনি পুকুর, কিন্তু সব জায়গায় ওই বিধায়ক যে খালেদ মোল্লা সাহেব, উনি একটাই কথা, আমি কিছু জানি না। তাহলে বিধায়ক পদে উনি নিজে এতদিন ধরে আছে, 2বার তার 2-3বার 10 বছর ধরে আছে, তারপরেও উনি কিন্তু কোনো কিছু জানে না। তারপরে যখন এই অর্ডার হয়েছে, এখন প্রশাসন থেকে দেখার বিষয় কবে বিল্ডিং ভাঙবে, এবং ওরা নিজেরা যদি ভেঙে নেয় তাহলে ভালো, আর যদি না ভাঙে তাহলে প্রশাসন থেকে ভেঙে দেবে বলে জানিয়েছে। বেশ, বাড়ি হেলে আছে। হ্যাঁ, আপনার লোক পাঠিয়েছিলেন আপনি? হ্যাঁ, পাঠিয়েছি, ওটাকে নোটিশ করতে বলা হয়েছে ভেঙে দেওয়ার জন্য। ওরা যদি না ভাঙে আমরা আইনি ব্যবস্থা নিই, যে যা করণীয় দরকার অবশ্যই। এটা তো আমার জানা নেই। এখন যদি হেরে থাকে তাহলে পৌরসভা তার অ্যাকশন নিশ্চয়ই নেবে। মহেশতলা পৌরসভার মধ্যে যেটা আছে তারা করবে, আর যেটা কলকাতা কর্পোরেশনের মধ্যে আছে তারা করবে। ওটা তো আমি উত্তর দিতে পারবো না, আমি কাউন্সিলরও নই, চেয়ারম্যানও নই। কিন্তু আপনি এমএলএ। হ্যাঁ, এমএলএ আমার বিধানসভার মধ্যে পড়ে। এবারে কোথায় কোন ঘর পড়ছে না পড়ছে ওটা তো আমার জানা সম্ভব নয়। আর এবার নজর রাখবো ডেবরার দিকে, তার কারণ আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। আমরা খবর দেখিয়েছিলাম যেখানে বেহাল রাস্তার দাবি, বেহাল রাস্তায় রাস্তা সারাইয়ের দাবি জানানো হয়েছিল, আর তারপরই ধানের চারা লাগিয়েছিলেন স্থানীয়রা, সেভাবেই প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা দেখিয়েছিলাম সেই খবর, আর তারপরই আমাদের খবরের জেরে, নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু সমাধান হলো সমস্যার। আমরা সমস্যার সমাধান করার জন্যই সাধারণ মানুষের জন্য খবর তুলে ধরি, এবং যে আপডেটে আমরা নজর রেখেছি
নিউজ 18 বাংলার খবরের জেরেই 1 বছর পর 28 লক্ষ টাকা খরচে ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু ডেবরার শেরপুরে। আরো ডিটেল জানবো দিগ্বিজয়ের কাছ থেকে। দিগ্বিজয়, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য, এটাও তারই একটা প্রমাণ। স্বাভাবিকভাবে সেখানকার মানুষজন, এলাকাবাসী তারা তো খুশি, তার কারণ এই বেহাল রাস্তা নিয়ে নাজেহাল ছিল তারা। একদমই সোনিয়া, এই যে জায়গা ডেবরার শেরপুর জায়গা, যেটা 1 বছর আগে আমরা যে খবর দেখিয়েছিলাম, কর্দমাক্ত অবস্থা, 1 কিলোমিটার রাস্তা, বছরের পর বছর একইভাবে সমস্যায় কাটাতে হয়েছে এলাকাবাসী থেকে পড়ুয়ারা। এবং 1 বছর আগে সেই খবর নিউজ 18 বাংলা প্রথম দেখায়, কারণ সেই সময় কিন্তু এলাকার মানুষজন দাবি জানিয়ে তারা কিন্তু প্রতিবাদে নেমেছিল এবং সেখানে ধানের চারা গাছ লাগিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছিল। সেই খবরের প্রায় দীর্ঘ একটা সময়, অর্থাৎ 1 বছর পরে প্রশাসনের টনক রইল নিউজ 18 বাংলার খবর দেখে। তারপরে কিন্তু জেলা পরিষদ উদ্যোগ নিয়েছে, প্রায় 28 লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে এবং যার কাজ শুভারম্ভ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। কারণ যেই সময় এই ধান গাছের চারা রোপণের বিক্ষোভ দেখানো হয়, সেই সময় কিন্তু পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শীতে দ্বারা কথা দিয়েছিলেন এই এলাকায় রাস্তা হবে। সেই মতো কিন্তু রাস্তার কাজ শুরু হয়েছে এবং আর কদিনের মধ্যেই বেশ 15টি গ্রামের মানুষজনের এক বছর আগে থেকে এই আন্দোলন চলছে এবং রাস্তাটা বহু প্রতীক্ষিত এবং এই রাস্তায় বহু মানুষ চলাচল করে। শেরপুর থেকে কয়গড়া পোল পর্যন্ত রাস্তা সানসান হয়েছে এবং নিউজ 18 বাংলাকেও আমরা এটা আগে উদ্যোগ নিয়ে জানিয়েছিলাম। এমনকি রাস্তার উপরে না এই ধান গাছ টান গাছ রোয়া হয়ে আমরা সবাই আন্দোলন করেছিল গ্রামবাসী, এবং সেটা আজকে আন্দোলনটা সাকসেস হয়েছে এবং সেই জন্য আমরা গ্রামবাসী এবং পার্শ্ববর্তী সবাই আমরা খুবই আনন্দিত। প্রথমে আমি ধন্যবাদ জানাবো নিউজ 18 বাংলাকে, কারণ এই গ্রামবাসীর এই ক্ষোভের যে ধানের চারা রোপণ করে রাস্তাটি বিক্ষোভ দেখিয়েছিল, এই খবরটা আমরা দেখতে পাই এবং গ্রামের মানুষ আমাকে পরবর্তীকালে আমার কাছে পিটিশন জানিয়েছিল এই রাস্তাটা যাতে হয়, এবং আমাদের জেলা পরিষদের 15 ফিনান্স থেকে আমরা এই রাস্তাটি মঞ্জুর করি এবং আজকে রাস্তাটার উদ্বোধন করছি। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনে গ্রেফতার ই রিকশা চালক সৌমিত্র রায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাকে। নিউ টাউনে নাবালিকা ধর্ষণ খুনে গ্রেফতার ই রিকশা চালক সৌমিত্র রায়। ঘটনার দিন জগৎপুরে হেঁটে নাবালিকা এবং বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস অভিযুক্তের। ই রিকশা নিয়ে যাওয়া হয় সোনাঝুরি হাটের কাছে। কিভাবে সৌমিত্রকে শনাক্ত করলো পুলিশ, আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, আমার কাছে প্রথম প্রশ্ন যে কিভাবে পুলিশ এই ই রিকশা চালককে শনাক্ত করলো? দেখো অনিন্দিতা, 7ই ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে, যেখানে লোহার ব্রিজের একটি ঝোপ থেকে তরুণীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর থেকে কিন্তু তদন্তে নেমেছিল নিউ টাউন থানার পুলিশ। যেটা দেখা গিয়েছিল গতকাল অর্থাৎ 8ই ফেব্রুয়ারি, যেমনটা দেখা গেল, জয়েন্ট সিপি এলেন এবং ডিসি এর তদন্তভার নিয়েছিলেন এবং তদন্ত শুরু করেছিলেন। যেটা সন্ধ্যেবেলায় আমরা দেখছিলাম, একদম জয়েন্ট সিপি নিজে দাঁড়িয়ে থেকে একেবারে সিসিটিভি ফুটেজ দেখছিলেন এবং তারপরেই যেটা জানা যাচ্ছে একেবারে ঠিক রাত্রেবেলায় এই সৌমিত্র রায়, যিনি পেশায় টোটো চালক, তাকে গ্রেপ্তার করেছে নিউ টাউন থানার পুলিশ এবং তাকে নিয়ে যাওয়া হয় এবং তার স্ত্রীকেও নিয়ে যাওয়া হয় থানায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একেবারে বলা চলে রাত থেকে ভোর পর্যন্ত এই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই সৌমিত্র রায়কে। সৌমিত্র রায় মূলত একজন টোটো চালক। এর আগে তিনি নানান পেশার সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকদিন হলো তিনি টোটো চালাচ্ছেন এবং তাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অনিন্দিতা, একেবারে তোমার কাছে আমরা আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার আসি এই টোটো চালকের যার পরিচয় সেই বিষয়ে। এই টোটো চালক নদিয়ার বাসিন্দা সৌমিত্র রায়, তিনি নিউ টাউনের গৌরাঙ্গ নগরে ভাড়া থাকতেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে যেখানে তিনি থাকতেন সেখানকার বাসিন্দারা, তার পরিবার, তাদের এই টোটো চালকের বিষয়ে তাদের কি মতামত, তারা কি বলছেন, আমরা সেই বিষয়টাও জানতে চাইবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, তার পরিবার কি বলছেন এবং তিনি যেখানে থাকেন অর্থাৎ তার প্রতিবেশী, তার পাড়ার প্রতিবেশী, তারাই বা কি বলছেন তার নামে?
দেখো অনিন্দিতা, সৌমিত্র রায় তিনি নদিয়ার বাসিন্দা, তুমি যেমনটা বললে, তবে বিয়ে করার পরে তিনি পালিয়ে বিয়ে করেছিলেন এবং বিয়ে করার পরে তিনি গৌরাঙ্গনগরের এই সুলঙ্গুড়িতে আদর্শ পল্লীতে তিনি ভাড়া থাকতেন বিদ্যুৎ বাড়ুয়ের বাড়িতে। আমরা এই যে বাড়িতে রয়েছি ঠিক সেই বাড়িতেই কিন্তু ভাড়া থাকতেন এই সৌমিত্র রায়, যাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি কথা বলার চেষ্টা করব এই বাড়ির মালিকের সঙ্গে, বিদ্যুৎ বাড়ুয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার সঙ্গে ঠিক কখন পরিচয় হয়েছিল, কবে এসেছিলেন এই সৌমিত্র বাবু? আমি তো ঘর ভাড়া দিই, আমার মানে অন্য একজন মানে দালাল সে নিয়ে এসেছিল যে ঘর ফাঁকা আছে, আমার হ্যাঁ ফাঁকা আছে। তারপরে নিয়ে এসে ওদের ঘর দেখানো হলো, ওর মা ওর শাশুড়ি মাও ছিল সেই সময়। নিয়ে এসে ওরা বললো যে ঠিক আছে আমরা আজকে থেকে কেমন ছিলেন তিনি? কে? সৌমিত্র। এবার আমি সারাদিন বাড়িতে থাকি না, আমি সকালে বেরোই, রাত্রি 11টায় ঢুকি। এই পাশাপাশি আপনাদের ভাড়াটিয়ারা যেমনটা বলছেন যে সৌমিত্র বাবুর সঙ্গে তার স্ত্রীর মাঝে মাঝে বচসা চলতো। হ্যাঁ সেটা হতেই পারে, কারণ আমার কাছে খবর এসছে। দেখো অনিন্দিতা, আমার সঙ্গে রয়েছেন এই সৌমিত্র রায়, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার স্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আপনার স্বামীর এই ধরনের ঘটনা কি ঘটাতে পারে, কি মনে হয়? আমার মনে হয় না। কবে বিয়ে হয়েছিল আপনাদের? 1 বছর 1 মাস। 1 বছর 1 মাস। এখানে কবে এসেছিলেন? আমরা পুজোর আগে এসেছি, দুর্গাপুজোর আগে এসেছি এখানে। ঝগড়াঝাটি হতো আপনাদের মধ্যে? এখানে বলছিলেন বাকি যারা ভাড়াটিয়া রয়েছে। হ্যাঁ, মারপিট হতো, ঝগড়াঝাটি হতো, সন্দেহ করতো আমাকে আমি অন্য জায়গায় প্রেম করি কিনা। তাই। কেমন ছিলেন আপনার স্বামী? মোটামুটি যখন যেরকম মারপিট হতো, ঝগড়া হতো, সন্দেহ করলে আমি তাই বলেছিলাম যদি ধরতে পারো তো ধরে দেখাও। কি করতেন তিনি? কাজ করতেন, মার্বেলের কাজ করতেন। সে আবার এখন টোটো চালায়। দেখো যেমনটা তার স্ত্রী যেমনটা বলছেন যে প্রথমে মার্বেলের কাজ করতেন, পরে টোটো চালাতেন এবং এই সৌমিত্র রায়কেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। নিউ টাউন থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তবে এর সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা, কারণ তুমি জানো যে তরুণীর বাবা তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে আরো অনেকেই যুক্ত থাকতে পারে এবং তার তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ সুদীপ্ত। অপরদিকে তার প্রতিবেশী তারা কি বলছেন শোনাবো। প্রচন্ড খারাপ মানে বিহেভিয়ার করতো, আর মানে বাড়িতে তো হেভি অসভ্যতা করতো। সেটা আমরা প্রথমে জানতে পারিনি। হ্যাঁ, তা প্রথমে যখন ভাড়া এসছে আমরা অতটা খেয়াল করি না, কথা বলতাম না। একদিন বাজে গালাগালি দিয়েছিল আমাদেরকে।